আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ডিয়ার লিসেনার্স, এই পর্যায়ে আমরা আপনাদেরকে আমাদের কম্পারেটিং সেন্টেন্স তৈরি করা দেখাবো। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আমাদের প্রতি বছর এই কম্পারেটিং সেন্টেন্স পরীক্ষার মধ্যে আসে। অনেকে আমরা এটা সলভ করতে পারি না, অনেকে আবার পারি। তো এটা একদমই একটা ইজি। আমরা জানি যে কমপ্লিট মানে পরিপূর্ণ করা। কমপ্লিটিং সেন্টেন্স মানে একটা পরিপূর্ণ সেন্টেন্স আপনার তৈরি করতে হবে। ভাব অর্থটা হচ্ছে এটাই। তো এই কমপ্লিটিং সেন্টেন্স তৈরি করতে গিয়ে আমরা দেখি যে একটা থাকে মেইন ক্লুজ আর বাকিগুলো থাকে সাবঅর্ডিনেট ক্লুজ। মানে একটা হলো মেইন ক্লুজ আর একটা হলো সাপোর্ট দেয়, সাথেই থাকে অ্যাডজাস্ট হিসেবে, যেটার মাধ্যমে আমাদের বাক্য পরিপূর্ণতা লাভ করে। ঠিক আছে। এরপরে আর একটা হচ্ছে যে তথ্য ক্লুজগুলো আলাদা আলাদা সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকে। ফাইনাইট ভার্ব তো আমরা বুঝি যে সমাপিকা ক্রিয়া। আবার এরপরে সাবজেক্ট ও প্রেডিকেট থাকে। তো প্রেডিকেট কি, সাবজেক্ট কি, এগুলো সব ধীরে ধীরে শিখতে হবে আপনার। কারণ সাবজেক্টের আবার দুইটা অংশ থাকে, একটা হলো ভার্ব, একটা হলো অবজেক্ট, উদ্দেশ্য এবং বিধিও এরকম। তাহলে আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্স পরিপূর্ণ করতে গেলে আপনার টোটাল ইংলিশের উপর একটা ধারণা থাকতে হবে। বিশেষ করে যেই ধারণাটা থাকতে হবে সেটা হচ্ছে অর্থ তোলার ক্ষমতা। অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে যে ইংলিশটা লেখা সেইটার কী অর্থ আপনি যদি সেইটা নির্ণয় করতে পারেন, তাহলে আপনি কমপ্লিটিং সেন্টেন্সটা খুব ইজিলি সলভ করতে পারবেন। অন্যথায় কমপ্লিটিং সেন্টেন্স সলভ করতে গেলে আপনার মানে হেজিটেশন ভোগ করতে হবে যে এখানে আসলে কি দেব, কারণ আপনি অর্থই তুলতে পারতেছেন না। তাহলে এটা বাকি অংশটা পুরো করব কিভাবে। তো চলুন আজকে আমরা যে তথ্যগুলো আপনাকে দেব এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের একেবারেই গুরুত্বপূর্ণ তথ্য। আর আমি যেটা বলবো পরিশেষে যে আমাদের ইংলিশ গ্রামারে পরীক্ষায় যে সিস্টেমগুলো মানে অবলম্বন করা হয়, রুলস মুখস্থ করে আসলে এই গ্রামারগুলো কতটুকু সলভ করা যায় এটা আল্লাহ ভালো জানেন। তবে আমি মনে করি যে অর্থ তোলার ক্ষমতা এবং ইংলিশের সর্বোপরি একটা পারদর্শিতা যদি না থাকে, তাহলে আপনি এই কম্পারেটিং সেন্টেন্সটা পরিপূর্ণ করতে আপনার ব্যাক পেতে হবে। কারণ আপনি যখন নাকি কম্পারেটিং সেন্টেন্স তৈরি করা শুরু করবেন তখনই দেখবেন যে অর্থ সেখানে কত গুরুত্বপূর্ণ কাজ লাগে। তো চলুন আজকে আমরা একটু ধারণা দিলাম, এখন আমরা শুরু করি। তো সর্বপ্রথম আমরা যেটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে যে কম্পারেটিং সেন্টেন্সের অর্ধেক মনে করেন যে আমরা যদি একটু দেখাই, অর্ধেক থাকে, বাকি অর্ধেক আপনার পুরো করতে হবে। যেমন আমি লাল কালি দিয়ে এই অংশটা একটু ঢেকে দিলাম, এইটা আর একটু ঢাকার ব্যবস্থা করি। এইটা নাই, পরীক্ষায় দেওয়া আছে কি ইটস আই। তো এখন ইটস আই আপনি যদি বলেন যে ইটস আই, এর বাকি অংশ পুরো করবো কেমনে, কারণ কমপ্লিট করতে হবে। তো এই লাল কালি দিয়ে যেটা ঢেকে রাখলাম ধরুন যে সেটা নাই, তাহলে এটা যদি না থাকে তো আপনি বাকিটা পুরো করবেন কিভাবে। তো আপনার এখন ধারণা থাকতে হবে যে ইটস আই, এই আইটা এরকম হলো কেন। আপনারা জানেন যে ইটস হি, ইটস আই, ইটস ইউ, এভাবে আসতে পারে। এগুলা এসে এগুলা দিয়ে জোর বোঝায়। যেমন ইটস আই হু অ্যাম টু ব্লেম, আমি এই দোষী। একটু লক্ষ্য করি, ইটস আই হু অ্যাম এ স্টুডেন্ট, আমি এই একজন ছাত্র। আমি এই হু অ্যাম এ স্টুডেন্ট, যিনি একজন ছাত্র। তাইলে আপনার বুঝতে হবে যে ইটস আই, এরপরে হলো ইটস ইউ, ইটস হি, ইটস দে, সবই আসতে পারে। কিন্তু এই জায়গাটার মধ্যে আপনার এই যে একটা আই আছে, অর্থাৎ এই সাবজেক্টের অনুপাতে আপনার পরে ডিসিশন নিতে হবে। যেখানে যদি আই থাকে তাহলে এম ব্যবহার করি, এখানে যদি ইউ থাকে পরে আমরা ইউর মানে কি অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি নেই, আর নেই সিম্পল প্রেজেন্টে। তো আমাদের এখানে যেই সাবজেক্টটা থাকবে ওইটার উপরে ভিত্তি করেই আমাদের পরবর্তী সেন্টেন্সটা তৈরি করতে হবে। যেমন আমি যদি এটা একটু উঠাই দিই তাইলে আমরা দেখাবো যে ব্যাপারটা কেমন হয়। ইটস আই, আমি এই, তাইলে আইয়ের মানে একটা অক্সিলারি ভার্ব কি হবে, এম। আবার যদি পাস্টে গিয়ে ব্যবহার করেন তাইলে কি হবে, তাইলে হবে যে হচ্ছে ওয়াজ। তো এখানে ইটস আই হু অ্যাম টু ব্লেম, আমি এই দোষী, এরকম একটা অর্থ। ইটস আই হু অ্যাম টু ব্লেম মানে কি দোষ করা,
একটু লক্ষ্য করি ডিয়ার ভিউয়ার্স। তাহলে এই জায়গার মধ্যে আমরা দেখতে পেলাম যে ইটস আই, এরপরে যেই সাবজেক্টটা থাকবে অর্থাৎ আই এর স্থানে যা থাকবে ওই অনুপাতে আমাদের পরবর্তী যে অংশটুকু থাকবে সেইটার সিদ্ধান্ত নিতে হবে। তাহলে এখানে দেওয়া যদি পরীক্ষা থাকে ইটস ইউ, তাহলে আপনি কি দিবেন? হু আর টু ব্লেম, ইটস ইউ হু আর টু ব্লেম, তুমি এই দোষী। এখানে অর্থটা এরকম, ইটস আই আমি এই, হু যিনি, অ্যাম টু ব্লেম দোষী, এরকম। তো এটা গেল। পরেরটা একটু দেখি আমরা। কমপ্লিটিং সেন্টেন্স তৈরি করতে ডিয়ার ভিউয়ার্স আমাদের জাস্ট একটু অর্থ তোলার ক্ষমতা থাকলেই আমরা তৈরি করতে পারবো। যেমন রহমান রিডস মোর, রহমান বেশি বেশি পড়ে, সো দ্যাট, যাতে করে, আমি যদি এখানে একটু দেখাই আপনাকে, ধরেন বাক্যের এই অংশটুকু নাই, এইটা ঢেকে দিলাম, এইটা টোটাল নাই, তাহলে এখানে কি হলো? আপনি পরীক্ষায় কি দেবেন এই জায়গার মধ্যে? যেমন রহমান রিডস মোর, আপনার প্রশ্ন এতটুকু দিয়ে একটা হাইপেন দিয়ে দাগ দিয়ে দিল যে কমপ্লিট দ্য সেন্টেন্স, এই সেন্টেন্স না পরিপূর্ণ করো। তাহলে আপনার কি বুঝতে হবে? রহিম বেশি বেশি পড়ে, তা পরে কী জন্য বেচারায়? আপনার বলতে হবে যে রহিম বেশি বেশি পড়ে যাতে করে সে পাশ করতে পারে, অথবা রহিম বেশি বেশি পড়ে যাতে করে সে ফেল না করে। অর্থাৎ আপনি যদি রহিম রিডস মোর, রহিম বেশি বেশি পড়ে এতটুকুর অর্থ জানেন, তাইলে আপনি বাকিটা ওখানে ফিট করে দিতে পারবেন। এখন রহিম বেশি বেশি পড়ে, আপনি যদি এইটার অর্থই না জানেন, পরের সেন্টেন্সটু যদি দিয়ে দেন হে ইট রাইস, হ্যাঁ, রহিম বেশি বেশি পড়ে সে ভাত খায়, তাইলে মনে করেন যে যে মাস্টারে খাতা থাকবে বলবে যে আসলে স্টুডেন্টটা পাগলা স্টুডেন্ট আমার, ঠিক আছে? তো রহিম বেশি বেশি পড়ে এর সাথে সে ভাত খায়, কোনো অর্থটা মিলল? কোনো অর্থ মিলল না। সুতরাং আমাদের এখানে ধরেন যে কিছু কানেক্টরস ব্যবহার করতে হবে, সেই কানেক্টরসগুলো ব্যবহার করে আমাদের সেন্টেন্সটা পরিপূর্ণ করতে হবে। অর্থাৎ এখানে কি জোড়া দিতে হবে, কি বললে আপনার সেন্টেন্সটা মিলে যায়, পারফেক্ট হয়, এটা আপনি কেবল অর্থটা জানলেই সেটা তৈরি করার ক্ষমতা রাখেন। যেমন পরীক্ষায় দেওয়া আছে, মানে প্রশ্নে দেওয়া আছে রহিম রিডস মোর, রহিম বেশি বেশি পড়ে, আপনি কি বলে দেবেন? সো দ্যাট হি ক্যান পাস ইন দ্য এক্সামিনেশন, যাতে করে সে পরীক্ষায় পাশ করতে পারে, সে বেশি বেশি পড়ে। এরপরে আপনি বাড়াইয়ে দিলেন কি এই জায়গার মধ্যে, এখান থেকে বাড়াইলেন, সো দ্যাট সে বেশি বেশি পড়ে যাতে করে সে পাশ করতে পারে। অর্থাৎ বাকি অংশটুকু আপনি পুরো করে দিলেন। অর্থাৎ সাবঅর্ডিনেট একটা অংশ মেইন ক্লুজটার সাথে আর একটা সাবঅর্ডিনেট ক্লুজ যুক্ত করে দিলেন, অর্থাৎ পরবর্তী একটা মানানসই বাক্য দিয়ে সেই বাক্যটাকে শেষ করলেন। তাইলে এখন আমরা এই দুইটা সেন্টেন্স দিয়ে বুঝতে পারলাম কি যে কিছু নিয়মও জানতে হবে, আবার অর্থ তোলার ক্ষমতাটাও কি আমাদের লাগবে। পরেরটা যদি আমরা দেখি তাহলে দেখাবো যে আপনাকে, আবার আমরা দেখি বেলাল রিডস মোর, এতটুকু দেওয়া, এটা একদম ইজি, এইটা ওইটার মতোই। বেলাল বেশি বেশি পড়ে ইন অর্ডার দ্যাট, যাতে করে হি ক্যান টিচ সামওয়ান, যাতে করে সে, হি ক্যান টিচ সামওয়ান মানে সে যাতে করে কাউকে শেখাতে পারে, এই জন্য ভালো করে মনোযোগ দিয়ে পড়ে। আবার পরেরটুকু আমরা দেখি, আপনার পরীক্ষায় দিয়ে দিল এইটা, আপনার এইটা আটকাই রাখলাম আমরা। তো এইটা আটকাই রাখায় আমরা কি পাইলাম? দ্য ম্যান ওয়াজ সো ইল, লোকটা খুব অসুস্থ, হ্যাঁ, অসুস্থ ছিল। এরপরে কি দেবেন আপনার? লোকটা খুব অসুস্থ ছিল। পরেরটা আমরা যদি এটা মানে বক্সটা উন্মোচন করি, দ্য ম্যান ওয়াজ সো ইল দ্যাট হি কুডেন্ট মুভ, এত অসুস্থ ছিল যে সে নড়াচড়া করতে পারে নাই। তাহলে সে লোকটা খুবই অসুস্থ ছিল যে সে নড়াচড়া করতে পারেনি, অথবা সে খুব অসুস্থ ছিল যার কারণে, যেমন দ্য ম্যান ওয়াজ সো ইল অ্যাজ এ রেজাল্ট হি ক্যান নট ডু দ্য সাম, সে অঙ্কটা করতে পারে নাই, কাঁপতে কাঁপতে পড়ে গেছে, এরকম। অর্থাৎ যখন অর্থ তোলার ক্ষমতা রাখবেন এবং সেখানে পরবর্তী বাক্যটায় যে একটা সেন্টেন্স যুক্ত করবেন সেটা আপনি তৈরি করতে পারেন। যেমন আমরা বললাম সে বেশি বেশি পড়ে ইন অর্ডার দ্যাট, যাতে করে সে পাস করতে পারে। এখন পাস করতে পারে এতটুকু যদি আমরা ইংলিশে কনভার্ট করতে না পারি, তাইলে আমরা সেন্টেন্স পরিপূর্ণ করব কিভাবে? এই জন্যই আমি শুরুতেই বলেছিলাম যে এই কমপ্লিটিং সেন্টেন্স পুরো করার জন্য আপনার ইংলিশে সর্বোপরি একটা ধারণা থাকতে হবে। এখন আপনি যদি টেন্সের উপরে দুর্বল থাকেন, প্রিপোজিশনের উপরে দুর্বল থাকেন, এরপরে হলো রাইট ফর্ম অফ ভার্বের উপরে দুর্বল থাকেন, তো এতগুলো দুর্বলতা নিয়ে আপনি ধরেন যে
এই যে শতে শতে আমাদের যে গ্রামারের বইগুলো আছে, এতগুলো মানে বইগুলোর মধ্যে এত হাজার 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 বা শতে শতে রুলস পড়ে আপনি কিছুই করতে পারবেন না। কারণ এই রুলসগুলো কি এভাবে মনে রাখা সম্ভব নাকি? কোনো দিনই সম্ভব না। এই জন্য আপনার ইংলিশের উপরে টোটাল একটা ধারণা থাকলে আপনার ইজিতে আপনি এটা সলভ করতে পারবেন। এখন যদি বলেন যে আমার এই ধারণাটা আসবে কিভাবে, তাহলে আমরা বলবো যে আসবে, আপনি ধরেন যে বেসিক থেকে একটু শেখেন, তাহলেই হয়। ইংলিশ শিখতে তেমন বেশি কিছু লাগে না, আপনার লাগেটা হচ্ছে যে টেন্স ভালোভাবে পারা, প্রিপোজিশন ভালোভাবে পারা, এরপরে হলো আনুষঙ্গিক একেবারে সামথিং কিছু গ্রামার শিখলেই আপনি অনেকটাই এগিয়ে যেতে পারবেন। তারপর কিছু প্যাটার্ন আছে, সেগুলো যদি দেখেন আরও ইজি, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আপনি দক্ষ হবেন ইত্যাদি। তো চলুন ডিয়ার ভিউয়ার্স, এরপরে আমরা 5 নাম্বারটা দেখে নিই। 5 নাম্বারটা দেখতে গিয়ে আবার আমরা একটু আটকে দেই। অলদো শি ইজ গার্ল, যদিও সে একজন মেয়ে। একটু লক্ষ্য করি, ধরেন পরীক্ষা দিল অলদো শি ইজ গার্ল, যদিও সে একজন মেয়ে। বাকি অংশটা আপনি কি বলবেন? যদিও সে একজন মেয়ে, তারপরও সে কি পুরুষের মতো মানে কি পরিশ্রম করতে পারে। এই যে তারপরও, এখন যদি আপনি যদিও সে একজন মেয়ে তারপরও সে অনেক পরিশ্রম করে, এখন এখানে এই সেন্টেন্সটা তৈরি করতে গিয়ে আপনি যদি এটা তারপরও সে অনেক পরিশ্রম করে বা তারপরও সে পুরুষের মতো পরিশ্রম করে, এখন এই যে তারপরও সে পুরুষের মতো পরিশ্রম করে অথবা তারপরও সে পরিশ্রম করে, এইটা আপনি মানে অর্থ দেখা এইটা আপনি নিলেন যে এইটা আপনি বসাবেন। সুতরাং এইটা তৈরি করার যদি ক্ষমতা বা ক্যাপাবিলিটি বা যদি আপনার কোয়ালিফিকেশন যদি নাই থাকে, তাইলে আপনি এই কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করবেন কিভাবে? এই জন্য বলবো যে ইংলিশের উপরে সম্যক একটা ধারণা থাকলে আপনার এটা সহজ হবে। আর আপনাকে যদি ধরেন, আমি তো এখন মোবাইলে দেখাচ্ছি, যদি আপনাকে এরকম হোয়াইট বোর্ডে আমরা দেখানো শুরু করতাম, দেখা গেছে কমপ্লিটিং সেন্টেন্স পড়তে পড়তে 1 সপ্তাহ শেষ, 1 সপ্তাহ পরে দেখা গেল যে আপনি কিছুই পারলেন না, কারণ এটা এরকম মুখস্থ করে শেখার জিনিস না। আচ্ছা যাই হোক, চলুন। অলদো শি ইজ গার্ল, যদিও সে হলো মেয়ে। শি ইজ স্ট্রং, যদিও সে, এখানে একটা দিয়ে দিতে পারেন। অলদো শি ইজ এ গার্ল, যদিও সে একজন মেয়ে। শি ইজ স্ট্রং, সে হচ্ছে শক্তিশালী। মেয়েরা সাধারণত একটু নমনীয় থাকে বা কম এনার্জি থাকে। 2 মনের বস্তা একটা মেয়ের মাথায় দিলে কি সে তুলতে পারবে? পারবে না। একটা পুরুষ পারে। তো ওই হিসেবে অলদো শি ইজ এ গার্ল, যদিও সে একজন মেয়ে, শি ইজ স্ট্রং, সে খুব শক্তিশালী এবং স্ট্রং। তো ডিয়ার ভিউয়ার্স, এগুলো মানে সলভ করার জন্য আবারও বলি, আপনার ইংলিশের উপরে টোটাল একটা ধারণা থাকতে হবে বাক্য তৈরি করার, তাহলেই পারবেন। এরপরে দেখি অলদো যেমন যদিও, ঠিক তেমনি অ্যাজ, যেহেতু, আই ডোন্ট নো হিম, তাকে আমি চিনি না, যেহেতু আমি তাকে চিনি না, আই ক্যান্ট গিভ ইট টু হিম, আমি তাকে এটা দিতে পারবো না। একটু লক্ষ্য করি আমরা, আপনাকে দেখাই দিই, এই পরীক্ষায় এই অংশটা নাই দেওয়া আছে কি, অ্যাজ আই ডোন্ট নো হিম, যেহেতু আমি তাকে চিনি না। তাহলে আমি তাকে চিনি না, তাহলে কি বলবো আমরা? যেহেতু আমি তাকে চিনি না, আমি তাকে এটা বলতে পারবো না, আই ক্যান্ট টেল ইট হিম, এরকম। বা যেহেতু আমি তাকে চিনি না, তার কথা আমার কাছে বলো না। একটা বলে তো বাক্যটা ফিনিশিং দিবে, তাই না? এখানে যে ধরেন ওই যে বইতে একটা পড়ছেন, অ্যাজ আই ডোন্ট নো হিম, যেহেতু আমি তাকে চিনি না, আই ক্যান্ট গিভ আই ক্যান্ট গিভ হিম ইট, আমি তাকে এটা দিতে পারবো না, এইটাই যে মুখস্থ করে নিয়ে ওখানে বসাই দিতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। সেন্টেন্সের সাথে যুক্তিযুক্ত মানে উপযুক্ত একটা মানানসই সেন্টেন্স আপনার দিতে হবে, তাহলে অবশ্যই যিনি খাতা দেখবেন আপনার এটা কোনো দিনই কাটবে না। তাহলে যেটা দেখতেছিলাম, অ্যাজ আই ডোন্ট নো হিম, যেহেতু আমি তাকে চিনি না, আই ক্যান্ট গিভ ইট টু হিম, এটা আমি তাকে দিতে পারবো না। আশা করি বুঝতে পেরেছেন যে ব্যাপারটা কেমন। আবার সিন্স অর্থ কী, পরেরটা যদি আমরা একটু দেখি, তাহলে দেখবো এই বাক্যটা দেখি, সিন্স আই পেড দ্য বিল, যেহেতু আমি মানে কি বিল পরিশোধ করলাম, আই হ্যাড নো মানি ইন মাই পকেট, আমার পকেটে কোনো টাকা ছিল না। বিল দিয়ে মানে টাকা শেষ। তো এখানে যদি এই বাক্যটা যদি না থাকে, আমরা 2-3টা তীর দিয়ে একটা আটকানের ব্যবস্থা, এটা না, এইটা দিয়ে দিই আমরা, এইটা। তাহলে কি হলো, সিন্স আই পেড দ্য বিল, যেহেতু আমি বিল পরিশোধ করেছি, এখন আপনি কি করবেন? যেহেতু আমি বিল পরিশোধ করেছি, এখন আমি বাড়ি যাই, এরকম বলতে পারেন, কিন্তু আপনার একটা মানানসই
সুন্দর একটা বাক্য হতে হবে। চলুন এরপরেরটা আমরা একটু দেখে নেই। সেটা হলো আনলেস ইউ গেট ম্যারি হার, যদি তুমি তাকে বিয়ে না করো। এইটার একটু ঢাকা লাগেই, নাইলে মানে অ্যান্সার আউট হবে। এই আনলেস ইউ গেট ম্যারি হার, যদি তুমি তাকে বিয়ে না করো তাহলে কি হবে? আনলেস মানে কি, যদি না তুমি তাকে বিয়ে করো তাহলে সে কি করবে? সুইসাইড করবে। বা সে ধরেন যদি তুমি তাকে বিয়ে না করো, একটা মিলে একটা বাক্য বলেন, তাহলে সে অন্যজনকে খুঁজবে। বা যদি তুমি তাকে বিয়ে না করো তাহলে সে তোমার সাথে কথা বলবে না, এরকম হতে পারে না? অর্থাৎ আপনি যেটা বাংলায় বলবেন সেইটা তো আপনার ইংলিশে তৈরি করার ক্ষমতাটা থাকতে হবে, তাইলেই নিয়ে কেবল হবে। যেমন আমরা এখানে দিলাম যে যদি তুমি তাকে বিয়ে না করো, শি উইল সুইসাইডস অ্যামং সাম ডেজ, কিছু দিনের মধ্যে সে আত্মহত্যা করবে। তো ডিয়ার ভিউয়ার্স, বুঝতে পারতেছেন যে কমপ্লিটিং সেন্টেন্স মানে কি। আপনাকে ওই যে শতে শতে রুলস পড়ালাম, এইটাই, আসলে এর মধ্যে যে কি আছে সেটা তো আপনি বুঝলেন না, বা আপনাকে কেউ বুঝালো না। আপনি কতগুলো কানেক্টরস পড়বেন, যেটাকে আমরা লিঙ্কিং ওয়ার্ডগুলো বলে থাকি। হ্যাঁ, কানেক্টরস যদি আপনি 50-60টা মুখস্থ থাকে, কানেক্টরস মানে এই যে জোড়া দিতে যেগুলো লাগে, যেমন অলদো, অ্যাজ, সিন্স, এই জাতীয়, আনলেস, হ্যাঁ, এগুলো যদি মুখস্থ করেন আর অর্থ তুলতে পারেন, আপনি কমপ্লিটিং সেন্টেন্স যে জায়গা দিয়া বা যেভাবেই দেখ না কেন, একেবারে সামান্য একটু নিয়মকানুন জানলেই সলভ করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, এরপরে আমরা যেটা দেখাবো আপনাকে সেটা হলো জাস্ট ওয়েট। আপনাকে পরীক্ষায় দিল কি জাস্ট ওয়েট, একটু অপেক্ষা করো। বাকিটা আপনার এখানে আটকাই দিলাম, যে ধরেন এই টুকরাটা নাই, তাইলে জাস্ট ওয়েট, একটু অপেক্ষা করো। এখন আপনি বাকি সেন্টেন্সটা কিভাবে পুরা করবেন? জাস্ট ওয়েট আনটিল আই কাম হিয়ার। ধরুন আমি পুরো করলাম, এটা পরীক্ষা আমাকে দিল জাস্ট ওয়েট, আমি পুরো করে দিলাম আনটিল আই কাম হিয়ার, আমি এখানে না আসা পর্যন্ত বা আসা পর্যন্ত তুমি এখানে অপেক্ষা করো। তাহলে আগে আপনার অর্থ বুঝতে হবে, পারে কিছু কানেক্টর শিখতে হবে, জানতে হবে, এরপরে আপনি কি পারবেন, এগুলো তৈরি করতে পারবেন আশা করি। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা যেটা আপনাকে এখানে দেখাতে চাচ্ছিলাম সেটা হলো যে এই সেন্টেন্সটা, আনলেস ইউ গেট ম্যারি হার শি উইল সুইচ, ও এটা না তো, জাস্ট ওয়েট টিল হি কামস, তুমি সে আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। উই ওয়েটেড আনটিল হি কেইম, সে উই ওয়েটেড আমরা অপেক্ষা করলাম, আনটিল হি কেইম সে না আসা পর্যন্ত। ডিয়ার ভিউয়ার্স, একদমই ইজি, একদমই সোজা, জাস্ট কিছু কানেক্টরস মুখস্থ করা আর শুধু অর্থ পারার ক্ষমতাটা রাখা। বাকিটা এখানে কি করতে হবে ওই সেন্টেন্সেই আপনাকে বলে দেবে যে এখানে এই কাজটা করো। তারপরে আমরা দেখাই, রুলস পরে কিন্তু কোনো বরকত হবে না, আর এগুলো রুলস পরে পরীক্ষায় সমাধান করাটাও সম্ভব না যদি অর্থই তুলতে না পারেন। হি উইল ডু বেটার ইন দ্য এক্সাম প্রোভাইডেড দ্যাট ইউ ওয়ার্ক হার্ড, মানে কি, মানেটা হলো এইটাও দিলাম আটকিয়ে, এটাও দিলাম আটকিয়ে, তাহলে এখানে কি দেখতে পাচ্ছে? পরীক্ষার প্রশ্নে দেওয়া ইউ উইল ডু বেটার, তুমি আরও ভালো করতে, ইন দ্য এক্সাম পরীক্ষায়, তুমি আরও পরীক্ষায় ভালো করতে। তো এরপরে কি বলতে পারি, যদি তুমি ভালোভাবে পড়তে, হতে পারে না তুমি আরও মানে পরীক্ষায় আলো ভালো করতে যদি তুমি ডেলি 3 ঘন্টা পড়তে, বা তুমি পরীক্ষায় আলো ভালো করতে যদি তুমি ওই যে মানে কি বন্ধুদের সাথে আড্ডা না দিতে, এরকম। তাহলে এই যে যদি কথাটা, প্রোভাইডেড দ্যাট ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় আরও ভালো করতে, প্রোভাইডেড দ্যাট যদি, এখানে প্রোভাইডেড দ্যাট যদির অর্থে আসছে, যদি ইউ ওয়ার্ক হার্ড, কঠিন পরিশ্রম করতে। ওয়ার্ক হার্ড মানে কি, ওয়ার্ক হার্ড মানে কঠিন পরিশ্রম করা। এরপরে আই ওয়ান্ট টু ডু দ্য সাম, আবার আটকে দিলাম, আমি অঙ্কটি করতে চাই, এখানে দেওয়া, বাকিটু প্রশ্নে দেওয়া নাই, আমি অঙ্কটি করতে চাই। এরপরে পুরো করবো কি দিয়া, যদি আমি বই পাই, হতে পারে না, আই ওয়ান্ট টু ডু দ্য সাম ইফ আই গেট দ্য ম্যাথ বুক, যদি আমি ম্যাথ বইটি পাই তাইলে আমি অঙ্কটি করতে চাই। অথবা আমি অঙ্কটি করতে চাই যদি টিচার আমাকে পারমিশন দেয়, দ্য টিচার পারমিটস মি, হ্যাঁ, আমি অঙ্কটি করতে চাই যদি তোমরা রাজি থাকো। আই ওয়ান্ট টু ডু সাম
ইফ ইউ আর এগ্রি, এরকম হতে পারে না? অর্থাৎ একদম ইজি, কি দিয়ে মিলাবেন সেটা আপনারে সেন্টেন্সেই বলে দিবে। যেমন আমরা এখানে দিলাম আই ওয়ান্ট টু ডু দ্য সাম ইন কেস ইউ টেল মি, আমি অঙ্কটা করতে চাই যদি তুমি আমাকে বলো। আবার পরেরটা দেখি আমরা, এই জায়গার মধ্যে দেখি ইফ দে ওয়ান্টেড, যদি তারা চাইতো। ইফ দে ওয়ান্টেড মানে কি? ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্টেড মানে কি? চাইতো। ইফ দে ওয়ান্টেড, যদি তারা চাইতো, তাহলে আমরা দিতাম, হতে পারে না? যদি তারা চাইতো তাহলে আমরা দিতাম, উই উড গিভ দেম। হ্যাঁ, যেমন এখানে আমরা বললাম যে ইফ দে ওয়ান্টেড, যদি তারা চাইতো, উই উড গো দেয়ার, তাহলে আমরা সেখানে, না সরি, উই উড হেল্প দেম, তাহলে আমরা তাকে কি করতাম? সাহায্য করতাম। এইটা উই উড হেল্প দেম, অর্থাৎ এই পাশে যেটা আছে, এই পাশে আছে পাস্ট, আপনার এই পাশেও দিতে হবে কি? পাস্ট। অর্থাৎ গ্রামারের একটু আইডিয়া তো থাকতেই হবে, অন্যথায় আপনি মানে সলভ করবেন কিভাবে। চলুন এর পরেরটা দেখি। ইফ আই হ্যাড এ কার, যদি আমার একটা গাড়ি থাকতো, আই উড গো দেয়ার, তাহলে আমি সেখানে যেতাম। হ্যাঁ, ইফ আই উড গো দেয়ার, আমি সেখানে যেতাম। যদি আমার একটা গাড়ি থাকতো তাইলে আমি ব্যবসা করতাম, এরকম হতে পারে না? অর্থাৎ মানানসই একটা সেন্টেন্স আপনাকে দিতে হবে। পরে ইফ আই হ্যাড স্টার্টেড আর্লিয়ার, যদি আমি আর্লিয়ার আরও আগে শুরু করতাম। স্টার্টেড মানে কি? যাত্রা শুরু করতাম বা রওনা দিতাম। আই কুড হ্যাভ অথবা আই উড হ্যাভ অথবা আই মাইট হ্যাভ অ্যাটেন্ড দ্য মিটিং ইন টাইম, তাহলে আমি সময় মতো মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারতাম। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা এটা কী পেলাম? ইফ আই হ্যাড স্টার্টেড আর্লিয়ার, এটা কি পাস্ট পারফেক্ট টেন্স না? তো পাস্ট পারফেক্ট টেন্সের সাথে যদি ওরকম শর্ত যুক্ত থাকে, তাহলে আমরা পরে কি দিতে পারি? কুড হ্যাভ দিতে পারি, উড হ্যাভ দিতে পারি, মাইট হ্যাভ দিতে পারি, দিয়ে আমরা বাক্যটাকে কি সমাপ্ত করে দিতে পারি। যেমন এইটা একটা নিয়ম, ধরেন শেখা লাগে, কিন্তু বাক্য তৈরির যোগ্যতাটা রিজার্ভ থাকতে হবে, তারপরে নিয়ে রুলসে কাম হবে। বাক্য তৈরির ক্ষমতা নাই, তাহলে রুলস দিয়ে কি হবে? আচ্ছা, ওয়াক ফাস্ট লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, একটু লক্ষ্য করি আমরা এই জায়গার মধ্যে, এই যে এই কথাটা যদি থাকে, আমরা এইটা না দিয়া অন্যভাবে দেই। এই যে লিস্ট, এই কথাটা যদি থাকে তাহলে এই পাশে শুড হবে, এটা মনে রাখবেন। এখানে আপনার একটু দাগ দিয়ে দেখায়, এই যে ইউ একটা সাবজেক্ট আছে, এই ইউর জায়গায় যে কোনো সাবজেক্ট থাক, সেটা ফার্স্ট পারসন সাবজেক্ট, সেকেন্ড পারসন, থার্ড পারসন, প্লুরাল, সিঙ্গুলার, এক কথায় সাবজেক্ট, এখানে যেটাই থাক, ওটা কোনো ঘটনা না। এই জায়গায় আপনার এইটা উপরে গেল কেন? এই জায়গাটায় আপনার শুড অবশ্যই দিতে হবে, অর্থাৎ লিস্ট থাকলে পরবর্তী সাবজেক্ট, তারপরে শুড দিতে হবে। আপনি এরপরে যে কথা বলতে চান সেটাই বলতে পারেন। যেমন ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লিস্ট নতুবা ইউ শুড, এখানে আমরা কি দিলাম? ইউ শুড মিস দ্য ট্রেন, নতুবা তুমি ট্রেন মিস করবে, নতুবা তুমি ট্রেন মিস করবে। তুমি তাড়াতাড়ি হাঁটো, নতুবা বাজারে গিয়ে কি পাবা না? মাছ পাবা না, এরকম। তাহলে ডিয়ার ভিউয়ার্স, যেটা আমরা বলতেছিলাম যে এখানে লিস্ট যদি থাকে, তাহলে এখানে সাবজেক্ট যেটাই থাকুক না কেন, পরে আমাদের অক্সিলারি ভার্ব কী হবে? শুড হবে অথবা মাইট হবে। এই যে একটা দেওয়া, এই। চলুন এরপরের সেন্টেন্সটা দেখি। ইটস টাইম, ইটস হাই টাইম, এখনই সময়, এখনই উপযুক্ত সময়। এই যে আমরা একটু যদি আপনাকে দেখাই, তাহলে দেখাবো, এই যে এখানে আছে কি? এখানে আছে হলো ইটস টাইম, হ্যাঁ, আর এই জায়গায় হলো ইটস হাই টাইম। তো ইটস টাইম আর ইটস হাই টাইম, ইটস টাইম মানে এখনই সময়, ইটস হাই টাইম মানে এখনই উপযুক্ত সময়। তো ইটস টাইম আর ইটস হাই টাইমের পরে যদি আমাদের এই জায়গাটার মধ্যে এই যে এখানে যে এই সাবজেক্টটা দেওয়া আছে উই, এই উই যদি, অর্থাৎ এখানে যদি ইটস টাইম ইটস হাই টাইমের পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে, তাহলে আমাদের পরবর্তী যে ভার্বটা থাকবে, অর্থাৎ সেটা আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে বসবে, সরি পাস্ট ফর্মটা বসবে। যেমন ইটস টাইম উই ওয়েন্ট টু কলেজ, কলেজে যাওয়ার আমাদের এখনই সময়, অথবা ইটস হাই টাইম উই ওয়েন্ট টু কলেজ,
কলেজে যাওয়ার এখনই আমাদের উপযুক্ত সময়। এক কথায় ইটস টাইম, ইটস হাই টাইমের পরে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম বসবে। এরপরে যদি আমরা আপনাকে দেখাই তাহলে দেখাবো 12 নাম্বার। আমরা কমপ্লিটিং সেন্টেন্সটা এক ভিডিওতে শেষ করে দেব, কারণ হলো এটা এক ভিডিওতে শেষ করলে উপকার আছে, আপনি পজ করে করে দেখতে পারলেন। একসাথে দিলাম ঠিক আছে, কিন্তু আপনার একসাথে তো আর শিখতে হবে না। আপনি 10 মিনিট দেখলেন, এখন দেখবো না, বন্ধ, ক্লোজ করে পরেও আবার দেখতে পারেন। তো এরপরে যেটা আছে আমাদের, চলুন সেটা দেখি। এরপরে আছে 7 AM ইজ দ্য টাইম। একটু লক্ষ্য করি আমরা। 7 AM ইজ দ্য টাইম ওয়েন আই গো টু স্কুল। 7টা হচ্ছে এমন সময়, 7 AM ইজ দ্য টাইম, 7টা এমন সময়। যেমন ডিয়ার ভিউয়ার্স, আমরা কেন আপনাকে বারবার বলি যে অর্থ তোলার ক্ষমতাটা থাকা লাগবে। এতটুকের অর্থই যদি আপনি মনে করেন যে না জানতেন, 7 AM ইজ দ্য টাইম, 7টা হয় সময়, এই যে 7টা হয় সময়, এর এইটা অর্থ করলেন, তাহলে আপনি বাকিটুকু কেমনে পুরো করবেন? সুতরাং এটার কি অর্থ, সেটা আপনার মানে যথাযথ অর্থটাই কি পারতে হবে। আর এরকম যখন সময় থাকে, সময়ের সাথে আমরা কি ব্যবহার করে দেই? এই যে হোয়েন ব্যবহার করে দেই, দেখতে পাচ্ছেন। তাহলে আমরা কি পাই? ধরেন পরীক্ষার মধ্যে দেওয়া 7 AM ইজ দ্য টাইম। তো আপনি যদি জানেন যে 7টা এমন সময়, তখন আপনি পরেরটা বানাইতে পারেন যে যখন ছাত্রছাত্রীরা স্কুলে যায়, অথবা যখন এই রাস্তায় গাড়ি চলাচল শুরু হয়। তো আপনার আগে বাম পাশে যেটা আছে সেটার অর্থ জানতে হবে, পরেই নিয়ে আপনি তৈরি করতে হবেন। আর এখানে যে রুলসটা জানবেন সেটা হলো সময়ের সাথে আমাদের হোয়েন কনজাংশন হিসেবে এখানে নিতে হবে, বা আপনি যদি বলেন কানেক্টরস হিসেবে নেব তাইলেও নিতে হবে। কারণ সময়ের সাথে আমাদের, যেমন হোয়েন কখন, যখন, যেটা সময়ের সাথে প্রাসঙ্গিক। তো চলুন আমরা দেখে নেই। যেমন এখানে আপনার এইটা যদি না থাকতো, না থাকতো বলতে এইটা নাই, তো পরীক্ষার খাতায় আপনি কি লিখবেন? 7 AM ইজ দ্য টাইম, 7টা হলো এমন সময়, ওয়েন আই গো টু স্কুল, যখন আমি স্কুলে যাই। পরের বাক্যটা একটু দেখে নেই আমরা। এইটা একটু গ্রামারের নিয়ম কানুন আছে, এটা জানা আমাদের আবশ্যকীয়। অনেক পরীক্ষাও দিয়ে থাকে, এটা মার্ক করে দেয় যাতে আপনার সুবিধা হয়। এটা ভালোভাবে পড়বেন। হি টক্স, সে কথা বলে। এই যে অ্যাজ ইফ, এখানে দুইটা শব্দ, একটা হলো অ্যাজ ইফ অবলিক অ্যাজ দো, মানে অ্যাজ ইফ অ্যাজ দো। তো এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো যদি থাকে, একটু লক্ষ্য করি, অ্যাজ ইফ এবং অ্যাজ দো যদি থাকে, এবং এই অ্যাজ ইফ অ্যাজ দোর বাম পাশে যেটা আছে হি টক্স, এটা যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। একটু লক্ষ্য করি, যেমন হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ যেন হি নিউ এভরিথিং, যেন সে সব কিছু জানে। আবার হি টক্স, সে কথা বলে, অ্যাজ দো যেন হি নিউ এভরিথিং, সে সব কিছু জানে। এক কথায় যদি আমি বলি তাহলে বলবো অ্যাজ ইফ এবং অ্যাজ দো, এই যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো, এই দুইটা ওয়ার্ড যদি বাক্যে থাকে, তাহলে এর প্রথম অংশ অর্থাৎ বাক্যের শুরুতে থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যেহেতু অ্যাজ ইফ অ্যাজ দো যদি থাকে, আমাদের সূত্র হলো পরের সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো সেই হিসেবে আমাদের হি টক, সে কথা বলে, অ্যাজ ইফ যেন হি নিউ নোন, হ্যাঁ, হি নিউ এভরিথিং, সে সব কিছু জানে। এইগুলো হলো একটা অপশন। আবার যদি এখানে আমাদের একটু লক্ষ্য করি, এই জায়গাটার মধ্যে আমাদের আছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ। আবার যদি এইটা পাস্ট হয়, মানে পাস্ট ইনডিফিনিট যদি হয়, এখানে এই যে এখানে কি দেওয়া, এখানে দেওয়া হলো হি টকড, সে কথা বলে, সে কথা বলে, এটা কি দেওয়া, পাস্ট ইনডিফিনিট দেওয়া। আবার এই জায়গার মধ্যে কি দেওয়া, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। যদি প্রথম টুকরাটা দেওয়া থাকে পাস্ট ইনডিফিনিট, তাহলে আমাদের পরবর্তী যে অংশটা থাকবে রুলস একই থাকবে, কিন্তু পরবর্তী এটা থাকবে হলো পাস্ট পারফেক্ট টেন্স। যেমন হি টকড, সে কথা বলে, অ্যাজ ইফ, অ্যাজ ইফের জায়গায় অ্যাজ দো ও আসতে পারতো, অ্যাজ দো এই শব্দটাও দেওয়া যেত একই। তাহলে হি টকড, সে কথা বলে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং, সে কথা বলল যেন সে সব জানতো। তাহলে আমরা দুইটা রুলস এখানে পেলাম,
একটা হলো পেলাম যে প্রথম অংশ যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরেরটা হবে কি অ্যাজ ইফ অ্যাজ দোর পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার প্রথম অংশটা যদি এই 2 নম্বরে এখানে যদি থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এই পরবর্তী সেকেন্ড অপশনটা থাকবে পাস্ট পারফেক্ট টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। এটা অ্যাজ ইফ আর অ্যাজ দো এই দুইটা শব্দ যদি থাকে সেন্টেন্সে, তাহলেই কেবল এই রুলসটা অ্যাপ্লাই হয়। আচ্ছা, এরপরে আমরা দেখি পরেরটা, সেটা হলো এইটা, যেমন আই হ্যাড রিড দ্য লেটার, আমি চিঠিটা পুড়ে ফেললাম, বিফোর আই বার্ন ইট, সরি বিফোর আই বার্ন ইট, মানে এটা পড়ার পূর্বে আমি চিঠিটা পড়েছিলাম। আই হ্যাড রিড দ্য লেটার, আমি চিঠিটা পড়লাম বা পড়েছিলাম, বিফোর আই বার্ন ইট, এটা পড়ার আগে। তাহলে এখানে আমাদের একটা সূত্র আছে, সেটা হলো যে এই যে টেন্সের ভিতরে যখন আমরা যাই, বিফোর মানে কি আগে, আফটার মানে পরে। এই যে আমাদের এই সেন্টেন্সটা কি দেওয়া, আফটার দেওয়া, উপরেরটাই বিফোর দেওয়া। তো এখানে দুইটা কাজ, একটা হলো চিঠি পড়ছে আর একটা হলো চিঠিটা পড়লো, পুড়ে ফেলছে। তাহলে একটা হলো পড়া আর একটা হলো পোড়া, দুইটা কাজ। তো আমাদের দেখতে হবে যে এই দুইটা কাজের মধ্যে কোন কাজটা আগে হয়েছে। যেই কাজটা আগে হয়েছে সেইটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স দেব। যেমন এখানে বিফোর আই বার্ন ইট, এইটা পড়ার পূর্বে সে কি করছে, সে পড়ছে। তাইলে আগে কোন কাজটা করলো, সে আগে পড়ার কাজটা করলো। যেহেতু আগে পড়ার কাজটা করলো, তাহলে এটা কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর যেটা পরে করে সেই কাজটা হয় কি পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আই হ্যাভ রিড দ্য লেটার বিফোর আই বার্ন ইট, আমি চিঠিটি পড়ার পূর্বে পড়লাম। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ এখানে দুইটা কাজের যেই কাজটা আগে হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, যেই কাজটা পরে হবে সেটা সেই সেন্টেন্সটা হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। পরেরটা যদি দেখি তাহলে আর একটু ভালো বুঝবো। আই বার্নড দ্য লেটার, আমি চিঠিটি পুড়ে ফেললাম, আফটার আই হ্যাড রিড ইট, এটা পড়ার পরে। তাহলে আমরা এখানে আবার কি পেলাম, যে এই জায়গাটার মধ্যে আগে সে চিঠিটা পড়লো, যেই কাজটা আগে করলো সেটা হবে কি পাস্ট পারফেক্ট টেন্স। আফটার হ্যাড রিড ইট, এটা পড়ার পরে। তাইলে যেটা আগে করলো সেটা পাস্ট পারফেক্ট, সুতরাং আমরা এই হ্যাড, পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি হ্যাড দিতে হয়, তাইলে এটা আমরা হ্যাড দিলাম। আফটার আই হ্যাড রিড ইট, এরপরে যেই কাজটা পরে হলো, পরে করছে কি পরে সে পড়ছে, যার কারণে আমরা কি দিলাম আই বার্নড দ্য লেটার। আই বার্নড দ্য লেটার আফটার আই হ্যাড রিড ইট, আমি চিঠিটি পড়ার পূর্বে এটা পড়ে ফেললাম। আশা করি এটা বুঝতে পেরেছেন। এক কথায় দুইটা কাজের যেই কাজটা আগে হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা প্রথম পরে হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আফটার মানে পরে, একটু বুঝাবুঝির স্বার্থে আমি বলি যে এটা, যেমন এখানে দেখেন আফটার শব্দটা হলো পরে, তো আমাদের এখানে এই হ্যাডও আছে কি পরে, আবার বিফোর মানে পূর্বে, এই হ্যাড শব্দটা আছে কি পূর্বে। এইটা আমি মানে এক্সট্রা বললাম আর কি। মূলত এখানে বই পুস্তক সব কিছুতে লেখা যেটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা কেবলমাত্র সেন্টেন্সে আফটার এবং বিফোর, অর্থাৎ একই সেন্টেন্সে দুইটা যদি কাজ থাকে তখন আমাদের এই রুলসটা হবে। আশা করি এটা আর কিছু বোঝার বাকি নেই। তারপরে ডিয়ার ভিউয়ার্স, আমাদের এখানে যেটা আছে 15 নাম্বার, এটা খুবই একটা চমৎকার বাক্য। আসলে আমরা অর্থ পারি না বা জানি না, যার কারণে আমাদের রুল শিখতেও সমস্যা, আবার রুল শেখার পরে সেটা আমরা চর্চায়ও রাখতে পারি না। সুতরাং আমরা যখন নাকি সব কিছু অর্থ বুঝে বুঝে পড়ব, তখন আমাদের ভিতরে একটা ভালো লাগবে, আত্মনির্ভরশীলতা একটা কাজ করবে। আর যখন অন্ধ মানুষের মতো পড়ব, অর্থাৎ অর্থ জানি না, কিছু জানি না, শুধু রুলস পড়ি, তখন নিজের কাছে একটা বিরক্তি ভাব আসবে। তো সেই হিসেবে আমি বলবো যে নো সুনার হ্যাড দ্য ডক্টর গান, যেমন ডাক্তার যেতে না যেতেই দেন দ্য পেশেন্ট ডাইট, রুগীটা মরে গেল। একটু লক্ষ্য করি এখানে এই জায়গার মধ্যে এই যে একটা কনজাংশনের ব্যবহার এখানে আছে। তো এই কনজাংশন আছে, আর এই জায়গার মধ্যে এই যে যেটা দেখেন হ্যাড, তো হ্যাড কিসের সিম্বল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের। যদি এখানে নো সুনার থাকে
তাহলে এখানে কনজাংশন হিসেবে দেন দিতে হবে। এবং এই পাশের এই সেন্টেন্সটা যেহেতু এইটাকে কি বলে পাস্ট পারফেক্ট টেন্স, আমাদের পরের এই সেন্টেন্সটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো নো সুনার হ্যাড যদি থাকে তাহলে এখানে কনজাংশন হিসেবে দেন আসবে, এবং নো সুনার হ্যাড যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সের ইঙ্গিত বা পাস্ট পারফেক্ট টেন্স, আমাদের পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন দ্য পেশেন্ট ডাইড, নো সুনার হ্যাড দ্য ডক্টর গান দেন দ্য পেশেন্ট ডাইড। ডাক্তার যেতে না যেতেই কি রুগীটি মরে গেল। তো আমাদের এখানে দুইটা অপশন, একটা হলো বাক্যের আগের অংশ এবং বাক্যের পরের অংশ। পরের অংশটা হচ্ছে এইটা, আর একটা হলো এটা। আশা করি এটা না বোঝার কিছু নাই। যেমন আপনি বলতে পারেন যে আমি ভাত খেতে না খেতেই অতিথিরা চলে আসলো, তাহলে কি বলবেন? নো সুনার হ্যাড আই ইটেন রাইস দেন দ্য গেস্ট কেইম। আমি ভাত খেতে না খেতেই কি অতিথিরা চলে আসলো। তো এরকম যদি আপনি কি করেন, অর্থ শেখেন, তাহলে কিন্তু খুব ইজি হবে এবং কথা বলতে পারবেন, ফ্রি হ্যান্ড রাইটিংয়েও চালিয়ে দিতে পারবেন। যেমন আপনি বলতে পারেন যে আমি তাকে প্রস্তাব দিতে না দিতেই সে ব্রেকআপ করে দিল, ধরুন একটা কথা। তো আপনি যদি এরকম অর্থ জেনে প্র্যাকটিস সহকারে প্র্যাকটিক্যালি প্রয়োগ করতে পারেন, এই রুলস আপনি জীবনেও ভুলবেন না। তো চলুন এর পরেরটা আমরা দেখি। হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, এইটা ঠিক উপরের এই সেন্টেন্সটা যেভাবে আমরা শিখেছি, আমাদের এই নিচের এইটাও কি একদম সেম পর্যায়ে। এখানে শুধু আমাদের কনজাংশনের ভিতরে পরিবর্তন আসবে। এখানে ছিল কি দেন, আর এই জায়গায় আসবে এই যে হোয়েন। কথা বুঝে আসছে? আর উপরে যা বলছি এগুলাই সব সেম। যেমন হার্ডলি হ্যাড আই রিচ দ্য কলেজ, আমি কলেজে পৌঁছতে না পৌঁছতেই ওয়েন দ্য এক্সামিনেশন বিজ্ঞান, পরীক্ষা শুরু হলো। কলেজে পৌঁছাতে না পৌঁছাতেই কি পরীক্ষা শুরু হয়ে গেল। বা স্কার্সলি হ্যাড, এইটা দেন একই অর্থ দিবে আপনাকে। আবার হার্ডলির আরও কিছু অর্থ আছে, অন্যভাবেই বলা যায়। যেমন আই হার্ডলি ইট রাইস, কি আমি ভাত খাই না বললেই চলে, এরকম। যাই হোক, ওটা আর ওটা সেম। এরপরে যেটা দেখাবো আপনাকে সেটা হলো এইটা, উই লার্ন অ্যাজ লং অ্যাজ উই লিভ। যেমন আমরা শিখি, আপনাকে যদি এইটা কেটে দিলাম, আমরা ধরেন এইটা নাই পরীক্ষার প্রশ্নে, হ্যাঁ এইটা ধরেন যে ঢাকা, অর্থাৎ এতটুকু উই লার্ন, আমরা শিখি। কি জন্য শিখি আমরা? উই লার্ন, আমরা শিখি সো দ্যাট উই, আমরা শিখি যাতে করে আমরা কি বিদ্যা অর্জন করতে পারি, বা যাতে করে আমরা শিক্ষিত হতে পারি। উই লার্ন সো দ্যাট উই ক্যান বি এডুকেটেড, আমরা শিক্ষিত হতে পারি, এরকম। তাহলে অ্যাজ লং অ্যাজ কি উই লার্ন অ্যাজ লং অ্যাজ উই লিভ, আমরা শিখি যতদিন আমরা বাঁচি। অ্যাজ লং অ্যাজ যতক্ষণ বা যতদিন, যেই পর্যন্ত আমরা বাঁচি, আমরা শিখি যেই পর্যন্ত আমরা বাঁচি, অর্থাৎ মরার আগ পর্যন্ত আমরা কি শিখতে পারি। পরেরটা দেখি 17 নম্বর, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আইল গো, আমি যাব। একটা কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ শর্ত, যদি আসে তাহলে যাব। ইফ ইউ কাম, যদি এই এতটুকু না থাকে, ইফ ইউ কাম, যদি তুমি আসো, তাহলে কি বলবেন আপনি? আমি, যদি তুমি আসো আমি যাব না, আই ওন্ট গো, এরকম বলতে পারেন। এটাও সোজা। হ্যাড আই সিন হিম, এই হ্যাডটা এখানে এই যে একটু দেখেন, এই হ্যাড যে অপশনটা আছে, এইটা এই জায়গার মধ্যে কি এই ইফের মতো আচরণ করলো। হ্যাড আই সিন হিম, যদি আমি তাকে দেখতাম। তো এই হ্যাড যদি আসে এই শর্তযুক্ত, অর্থাৎ ইফের মতো আচরণ করে, তাহলে এই জায়গাটার মধ্যে কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন, এটা আমরা অন্য একটা ইঙ্গিত দিয়ে দেখাই। এখানে কিন্তু আমাদের এইটা ভার্বের কোন অংশটা ব্যবহার হবে? পাস্ট ফর্মটা ব্যবহার করা হবে। তাহলে হ্যাড আই সিন হিম, যদি আমি তাকে দেখতাম, আই উড হ্যাভ গিভেন হিম দ্য নিউজ, তাহলে আমি তাকে সংবাদটি দিতে পারতাম। যদি এরকম হ্যাড আসে এই পাশে, তাহলে আমাদের এখানে দিতে হবে কি এই যে উড হ্যাভ। আশা করি এটা বুঝতে পেরেছেন। অন্যভাবেও দেওয়া যায়, কুড হ্যাভও দিতে পারেন। এরপরে আমরা যেটা দেখাবো আপনাকে 19 নাম্বার রুলস। চলুন আমরা এখন 19 নাম্বারটা আপনাদেরকে দেখাই। একটা ভিডিওর মধ্যে সব কিছু বলাই ভালো, আপনি নিজের ইচ্ছা মতো করে এটা পরে
দেখতে পারবেন। এ রেলওয়ে স্টেশন ইজ দ্য প্লেস ওয়ার ট্রেনস স্টপ। ট্রেন মানে কি, ওই যে রেলগাড়ি। তো এই জায়গার মধ্যে আমরা যেটা দেখাবো আপনাকে সেটা হলো একটা, এ রেলওয়ে স্টেশন ইজ দ্য প্লেস। রেল স্টেশন এমন একটা জায়গা। তাইলে জায়গার সাথে আমাদের কি থাকে, জায়গার সাথে আমাদের থাকে হইলো হোয়ার। কনজাংশন হিসেবে কি থাকে, এই জায়গার মধ্যে হোয়ার নিয়ে আসি। যেমন আমরা যদি বলি যে আপনি কোথায় থাকেন, তাইলে হোয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় থাকেন বা কোথায় বাস করেন, তাইলে হোয়ার দেই। সুতরাং রেলওয়ে স্টেশন যেহেতু একটা জায়গা, একটু মার্কিং করি, এই রেল স্টেশন যেহেতু একটা জায়গা, জায়গার সাথে হোয়ার এই কথাটা সম্পর্কযুক্ত। সুতরাং আমাদের এখানে কনজাংশন হিসেবে, বা আপনি যদি কানেক্টরস মনে করেন, বা এটাকে কী বলে অ্যাডেড ওয়ার্ড করেন, তাহলে আপনি যেটাই মনে করেন জায়গার সাথে সম্পর্ক থাকার কারণে এখানে হোয়ার দিতে হবে। তাহলে আমরা কি পেলাম, যে পরীক্ষায় যদি আমাদের এই অংশটা না থাকতো, এইটা ঢেকে দিল, এর রেলওয়ে স্টেশন ইজ দ্য প্লেস। রেল স্টেশন এমন একটা জায়গা। আপনি যদি বলেন যে এমন একটা জায়গা যেখানে মানুষ ভিড় করে, তাহলে যেখানে মানুষ ভিড় করে এই কথাটাও যদি বলতে যান, তাহলে কিন্তু আমাদের ওই জায়গা হওয়ার কারণে এই হোয়ারটা দিতেই হবে। যেমন এ রেলওয়ে স্টেশন ইজ দ্য প্লেস ওয়ার পিপল ক্রাউডেড, যেখানে লোকজন কি করেছিল, ভিড় করেছিল, এরকম। অর্থাৎ জায়গার সাথে হোয়ার বসবে কনজাংশন হিসেবে। পরেরটা দেখি আমরা, ডিসপাইট এবং ইন স্পাইট অফ, এগুলো অর্থ হলো সত্ত্বেও। একটু দেখেন, এই যে আমাদের এইটা এবং এইটা একই অর্থ, কিন্তু কী অর্থ, সত্ত্বেও। হ্যাভ মানে কি, থাকা, আছে, এরকম। তাইলে হ্যাভিং, ডিসপাইট হ্যাভিং কোয়ালিফিকেশন, যোগ্যতা থাকা সত্ত্বেও, অথবা ইনস্পাইট অফ হ্যাভিং কোয়ালিফিকেশন, যোগ্যতা থাকা সত্ত্বেও হি ডিডেন্ট গেট দ্য জব, সে চাকরিটা পেল না। অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা এটা পাই। তাহলে আমরা যদি অর্থ তুলতে পারি, অনার্স হয়ে আমরা আমাদের সমস্যা দূর করতে পারবো। যেমন আমি যদি বলি টাকা থাকা সত্ত্বেও, হ্যাঁ, ডিসপাইট অফ হ্যাভিং মানি, টাকা থাকা সত্ত্বেও, এতটুকু বললাম আপনাকে, বাকিটা পুরো করতে পারবেন না? অবশ্যই পারবেন। যেমন টাকা থাকা সত্ত্বেও সে ওষুধ কিনে খেতে পারে নাই। হি কুডেন্ট টেক মেডিসিন মানে কি, ওষুধ খাওয়া। হি কুডেন্ট টেক মেডিসিন ডিসপাইট অফ হ্যাভিং মানি, হি কুডেন্ট টেক মেডিসিন ইন হিজ লাইফ, তার জীবনে সে ওষুধ কিনে খেতে পারেনি। তো আমরা যা কিছু বলতেছি এর মধ্যে কিন্তু অর্থটা খুবই প্রাধান্য পাচ্ছে, আপনারা খেয়াল করতেছেন কিনা জানি না। উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠিন পরিশ্রম না করে অথবা কঠিন পরিশ্রম করা ছাড়া, ইউ ক্যান্ট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারো না বা উন্নতি করতে পারো না। তাইলে আপনাকে যদি এটা পরীক্ষায় দেওয়া নাই, পরীক্ষার মধ্যে দেওয়া আছে শুধু কি, উইদাউট ওয়ার্কিং হার্ড, যদি তুমি কঠিন পরিশ্রম করতে না পারো, তাহলে আপনি এরপর একটা মিলাতে পারবেন না? অবশ্যই পারবেন। যেমন যদি আপনি কঠিন পরিশ্রম করতে না পারেন, তাইলে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। আর্ন মানে কি, টাকা উপার্জন করা। ইউ কান্ট আর্ন মানি, ইউ কান্ট আর্ন মানি, তুমি টাকা ইনকাম করতে পারবা না। এরপরেরটা আমরা দেখি এইটা, হি উড রেদার ড্রিঙ্ক জুস দেন টি, সে চা খাবে না বরং কি খাবে, জুস খাবে। হি উড রেদার ড্রিঙ্ক জুস, সে বরং জুস খাবে, দেন টি, সে চা খাবে না বরং জুস খাবে। আচ্ছা, এই জায়গার মধ্যে আমরা যেটা লক্ষ্য করব সেটা হলো, এই যে একটা দেন আছে এই জায়গার মধ্যে, এই যে মার্ক করে দিলাম একটু, আমাদের এই উড রেদার এরপরে কিন্তু আমাদের ওই যে যেইটা খাবে না সেইটার আগে ওই যে মানে দেন কিন্তু ব্যবহার করতে হবে। যেমন আমি কি খাবো না, ভাত খাবো না বরং আমি কি খাবো, গোস্ত খাবো। আই উড রেদার বিফ দেন রাইস, তাহলে আমাদের ওই কনজাংশন, ওই দেন শব্দটা এখানে নিয়ে আসতে হবে। উড রাদারের ক্ষেত্রে আমাদের এইটা, এখানে থাকে যদি উড রাদার, এখানে থাকবে দেন। এইটাই হচ্ছে একটু নিয়ম। বাকিটা তো আপনি অর্থ তুলতে পারলে ইজিলি পারবেনই। পরে 23 নম্বরটা দেখি, আই ক্যান্ট স্পিক বাংলা লেট অ্যালোন ইংলিশ। লেট অ্যালোন মানে কি, দূরের কথা। আই ক্যান্ট স্পিক বাংলা, আমি বাংলায় কথা বলতে পারি না, লেট অ্যালোন ইংলিশ, ইংলিশ তো দূরের কথা। একটু লক্ষ্য করি ডিয়ার ভিউয়ার্স, আমি ভাত খেতে পারি না, আবার বিরিয়ানি খাবো তো
দূরের কথা, আই কান্ট ইট রাইস লেট অ্যালোন বিরিয়ানি, মানে লেট অ্যালোন দূরের কথা। খুবই চমৎকার, খুবই চমৎকার একটা অর্থযুক্ত সেন্টেন্স। তো সুতরাং আপনাকে যদি এখানে কিছু দেওয়া হয়, আই কান্ট গো টু ঢাকা, আমি ঢাকা যেতে পারি না, আবার বিদেশ যাব তো দূরের কথা, আমি মনে করি তাহলে আপনি এটা কি করেন, মানে এই সেন্টেন্সটা তৈরি করতে পারবেন, অর্থাৎ কমপ্লিট করতে পারবেন। এই টুকরাটা যদি মানে দেওয়া না থাকে পরীক্ষায়, হ্যাঁ, আটকে দিলাম, দাগ দিয়ে কেটে দিলাম, তারপরও আপনি এটা তৈরি করতে পারবেন। চলুন এর পরেরটা একটু দেখে নেই আমরা। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, একটু লক্ষ্য করি আমরা। এই যে উড ইউ মাইন্ড, মাইন্ড মানে কি মনে করা, উড ইউ মাইন্ড আপনি কি কিছু মনে করবেন, ওপেনিং দ্য উইন্ডো অর্থাৎ যদি কিছু মনে না করেন জানালাটা একটু খুলবেন। উড ইউ মাইন্ডের পরে একটা ভার্ব আছে না আমাদের, এই যে ভার্বটা ওপেন মানে কি খোলা, তাইলে উড ইউ মাইন্ডের পরে আমাদের যে ভার্বটা আসবে এই ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে। একটু লক্ষ্য করি, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, যদি কিছু মনে না করেন জানালাটা একটু খুলবেন, অথবা যদি কিছু মনে না করেন জানালাটা কি একটু খুলবো। তাইলে আমাদের এখানে যে গ্রামারের রুলসটা অ্যাপ্লাই করেছি আমরা, সেটা হলো যে উড ইউ মাইন্ডের পরে আমাদের সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন যদি কিছু মনে না করেন একটু ভাত খাবেন, উড ইউ মাইন্ড ইটিং রাইস। এক কথায় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে যদি আমাদের এই উড ইউ মাইন্ড কথাটা থাকে। এরপরে দেখি আমরা, উই হ্যাড বেটার গো হোম, আমরা বরং বাড়ি যাই, আমরা বরং কি বাড়ি যাই। এরপরে আপনি কি দিতে পারেন, আমরা বরং বাড়ি যাই এই কথাটার পরে, আমরা বরং বাড়ি যাই কারণ আমাদের বাবা অসুস্থ, হতে পারে না, বা আমরা বরং বাড়ি যাই কারণ আমরা ক্ষুধার্ত। তাইলে উই হ্যাড বেটার গো হোম বিকজ আওয়ার ফাদার ইজ ইল, অর্থাৎ আপনি যখন একটা সেন্টেন্সকে অর্থ তোলার ক্ষমতা রাখবেন তখন অটোমেটিক্যালি আপনি সেটার মানে কি কমপ্লিট করা একদম ইজি হবে। পরের আর একটা দেখি আমরা, এই যে 26 নাম্বার আছে এখানে, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, লোকটা এত দুর্বল যে হারতে পারে না। এখানে দেখেন লোকটা এত দুর্বল, এই টুটা কিন্তু এখানে ইনফিনিটিভ মানে কি নেগেটিভ আকারে আছে, ইনফিনিটিভের স্থানে কিন্তু নেগেটিভ অর্থ দেয়। যেমন আমি এত দুর্বল যে উঠতে পারি না, আমি এত দুর্বল যে দাঁড়াতে পারি না, আই অ্যাম টু উইক টু স্ট্যান্ড আপ। হ্যাঁ, তাহলে আপনাকে যদি এই যে এই পর্যন্ত দেওয়া হয়, যেমন দ্য ম্যান ইজ টু উইক, দ্য ম্যান ইজ টু উইক এই পর্যন্ত দিল, তাহলে আপনি বাকিটা পুরো করতে পারবেন। অর্থাৎ টু টি ডাবল ও টু ওই কথাটা থাকলে পরবর্তীতে আপনি যে একটা টু যুক্ত ভার্ব দিবেন ওটাই নেগেটিভের মতো আচরণ করে। যেমন সে এত চালাক যে কি করতে পারে না, অঙ্কটা সলভ করতে পারে না। হি ইজ টু ক্লেভার টু সলভ দ্য সাম, মানে কি সে এত চালাক যে অঙ্কটাই সলভ করতে পারে না, চালাকের চোটে আউলেই ফেলাইছে, এরকম আর কি। তাহলে এরপরেরটা আমরা দেখি, উড দ্যাট হি ওয়ার লাইভ, এখানে একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে দেবেন, এই জায়গার মধ্যে এরকম একটা না এটা দিয়ে দেই, এরকম একটা চিহ্ন থাকে না, ওই যে নিচে একটু এরকম থাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে চিহ্ন, ওইটা একটা দিয়ে দেবেন, ওখানে মিস আছে। আরও যেখানে যেখানে এই সমস্ত চিহ্ন পাংচুয়েশন মার্কগুলো মিস আছে দিয়ে নেবেন, কারণ এগুলো আমাদের ভয়েস টাইপিং করা তো অনেকটা এগুলো মিস এখানে আছে। উড দ্যাট হি ওয়ার লাইভ, ই শিট সে যদি বেঁচে থাকতো আজ, এই যে আফসুস করে যে, যেটা মানে কি বলে এটা সম্ভব না জীবনে আর এটা হবে না, আফসুস করে, সেই আফসুসওয়ালা বাক্য উড দ্যাট হি ওয়ার লাইভ যদি এই পর্যন্ত থাকে, উড দ্যাট আপনি এখানে যে কোনো পার্সনের জন্য, যে কোনো পার্সনের জন্য এখানে ওয়ার দিয়ে দেবেন। এখানে গ্রামারের যে আমরা বুঝি যে হির পরে ওয়াজ মানে থার্ড পার্সন সিঙ্গুলারের পরে কি আসে, ওয়াজ আসে, কিন্তু এই জায়গায় ওয়ার দিতে হবে। যদি বলে কে দিতে হবে, বলবেন যে এইখানে যে ওয়াজটা আসতো সেই ওয়াজটা এখানে এই যে উড দ্যাট আসার কারণে বিলুপ্ত হয়ে গেছে। সাবজেক্ট হিসেবে এখানে এই হি দূর, এই যে হি সাবজেক্টটা আছে,
এখানে সাবজেক্ট হি থাক, আই থাক, উই থাক, দে থাক, যা থাক, এই জায়গার মধ্যে ওয়ার দিতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট রুল। এই জাতীয় একটা সেন্টেন্স আপনার পরীক্ষায় আসতে পারে, বলা তো যায় না। তা আপনি যদি মনে করেন যে আপনার সেন্টেন্সে কি করলো, এই পর্যন্ত দিয়ে দিল, এতটুকু নাই, আমি একটু এটা ঢেকে দেই, ধরেন এতটুকু নাই, তা আপনি তো চিন্তা করবেন উড দ্যাট হির পরে ইজ হবে নাইলে ওয়াজ হবে। কিন্তু আপনি যদি জানেন যে উড দ্যাট যদি থাকে এই পাশের এই যে উড দ্যাট, এই উড দ্যাট থাকলে এখানে যে হি থাক আর যা থাক এই জায়গার মধ্যে যে ওয়ার হয়, এটা না জানলে লিখতে পারবেন না। সুতরাং উড দ্যাট থাকলে আমাদের এই পাশে কি হবে, ওয়ার হবে, ইজ হবে না, এরপরে কি হবে না, এম হবে না, আর হবে না, কিছু হবে না, এক কথায় ওয়ার। চলুন আমরা এই পর্যায়ে একদম শেষে আইসা পড়ছি। অলরেডি আমাদের কত 50 মিনিট হয়ে গেছে। 50 মিনিট গেলেও আমাদের লাভ হয়েছে, আমরা একটা ভিডিও অনেক শিখতেছি। আফটার দাস ভার্বস, আফটার মানে পরে, দিস দ্যাট, দাস দোস আছে না এরকম আমাদের, দিস দ্যাট, দাস দোস, তাহলে আফটার দিসের প্লুরাল কি, দাস। হ্যাঁ, আফটার দাস ভার্বস, এই ভার্বগুলোর পরে ফিল, সাপোজ, ইম্যাজিন, রিপোর্ট, ডিসকভার, নো, জাস্ট, অ্যাজিউম, টু বি উইল্ড। একটু লক্ষ্য করি, আমাদের এটা একটু সরাই দিই, আমরা এটা উপরে তুলি, একটু লক্ষ্য করি, এই জায়গার মধ্যে আবার নিয়ে আসি। মানে এই ভার্বগুলোর পরে, এই যে এই ভার্বগুলোর পরে আমাদের দিতে হবে কি, টু বি দিতে হবে। যেরকম এই যে একটু টু বি দেওয়া না, টু বি উইল বি মানে কি, টু বি ধরেন একটা সাবজেক্ট, উইল বি মানে হবে, টু বি হবে, মানে এই ভার্বগুলোর পরে, আফটার দাস ভার্বস, এই ভার্বগুলোর পরে কোন ভার্বগুলো, ফিল, সাপোজ, ইমাজিন, রিপোর্ট, ডিসকভার, নো, জাস্ট, অ্যাজিউম, টু বি, উইল বি, মানে এই ভার্বগুলোর পরে টু বি হবে। যেমন উই ফেল্ট, আমরা অনুভব করলাম, দ্য ডিসিশন টু বি রং, মানে কি সিদ্ধান্তটা ভুল হয়েছে, ভাবার্থটা এরকম, আমরা মনে করলাম সিদ্ধান্তটা কি ভুল হয়েছে, অথবা আমরা ভাবলাম সিদ্ধান্তটা ভুল হয়েছে। এক কথায় এই ভার্বগুলোর পরে আমাদের টু বি দিতে হবে। যেমন এই জায়গার মধ্যে এই ভার্বের এখানে কি আছে, ডিসিশন, আমাদের এই জায়গার মধ্যে কি আছে, ডিসিশন আছে না, ওই ডিসিশন থাকলে মানে সরি, ওই যে ফেল্ট আছে, এই যে এইটা থাকার কারণে আমাদের এখানে কি আছে, টু বি আছে, উই ফেল্ট দ্য ডিসিশন টু বি রং। এই জন্য বলা যে এই ভার্বগুলোর পরে আমাদের কি দিতে হবে, টু বি দিতে হবে। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের উপরে, মানে আমাদের লেকচার বা ভিডিও যেটাই বলি, বা লেসন পার্ট। এখন আপনি এ দিয়ে কি বুঝলেন, এইটা দিয়ে আমি আপনাকে যেটা বলবো যে কমপ্লিটিং সেন্টেন্স পুরো করতে হলে আপনার যেটা জানতে হবে, যেমন আমার সোনার বাংলা পরীক্ষা দিল, আপনি কমপ্লিট করেন, এইটা পরে কি দিতে হবে, আমি তোমায় ভালোবাসি, এরকম না, আম পাতা এতটুকু দিল, কমপ্লিট করবেন কি দিয়া, জোড়া জোড়া। এক কথায় আপনার জানতে হবে, অর্থটা জানতে হবে যে এর আগে কি আছে, তাহলে আপনি পরেরটা দিতে পারবেন। আর পরেরটা দিতে গিয়ে আমাদের অনেকগুলো কানেক্টরসের দরকার হয়, কনজাংশনের দরকার হয়, মানে সংযোগ করার জন্য যে ওয়ার্ডগুলো আমাদের দরকার হয়, যে যেমন আনলেস, অ্যাজ, সিন, ওয়েন, ওয়ার, হ্যাঁ, সো দ্যাট, হার্ডলি হার্ড, এরকম। তাহলে এছাড়া আর তেমন বেশি কিছু নাই। তো আপনি যদি আমাদের এই ভিডিওর মধ্যে যে তথ্যগুলো দেওয়া, এটা আপনার মাথায় জমা রাখতে পারেন, এরপরে আপনি মানে কি যে কোনো বই পড়বেন, দেখবেন আপনার একেবারে পানির মতো ইজি হবে। এখন আমরা যদি গ্রামারের যে বইগুলো সচরাচর আমরা দেখি, ওগুলো দেখবেন যে শতে শতে হাজার হাজার, হাজার হাজার বলবো না, অনেক অনেক রুলস দেওয়া থাকে। পার্টিসিপল, হ্যাঁ, পাস্ট, কি বলি, পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এরপরে হলো ইনফিনিটিভ, মানে বিভিন্ন কায়দার নিয়মকানুন দেওয়া থাকে। একটা স্টুডেন্ট কোনো দিন এতগুলো নিয়মকানুন লোড মাথায় নিয়ে তারপরে এই প্রশ্ন সলভ করতে সে পারবে না। তা এই জন্য আপনাকে আমি যেটা রিকোয়েস্ট করব বা যেটা সাজেস্ট করব, যে ইংলিশ যখনই পড়বেন বা শিখবেন, অর্থসহ শেখার চেষ্টা করেন, শব্দ মুখস্থ করেন, কানেক্টরস আছে 50-60টা, সেই ভিডিও আছে, লিঙ্কিং ওয়ার্ড, এগুলো শেখেন, অটোমেটিক্যালি আপনি কমপ্লিটিং সেন্টেন্স পারবেন। আর দুই একটা যে রুলস দরকার হয়, যেমন আমাদের এখানে তো কয়েকটা গেল রুলস, এর মধ্যে মনে পড়ে কিনা, যেমন এই একটা গেল, আমি যদি আবার নতুন করে একটু দেখাই আপনাকে,
যেমন এই একটা এখানে একটা রুলসের ব্যাপার স্যাপার আছে, অর্থ জানার সাথে সাথে রুলসটাও কি জানতে হবে। এরকম আবার এখানে এই একটা আছে। হ্যাঁ, এরকম কিছু নিয়মকানুন জানলে আর আপনি অর্থ পারলে অনায়াসেই এগুলা মানে শিখতে পারবেন। আশা করি ডিয়ার ভিউয়ার্স, হীনমান্যতা বা সংকোচবোধ করা অথবা ভীত সাব্যস্ত হওয়ার কোনো কাজ নাই, এর মধ্যে কিছু নাই। জাস্ট আমরা আমাদের ওই যে মানে কি ছোটোকাল থেকে অর্থসহ শিখি নাই বা অনেক ওয়ার্ড মুখস্থ করি নাই, যার কারণে আমাদের একটু কঠিন লাগে। মূলত এগুলো কোনো কঠিন না। কমপ্লিটিং সেন্টেন্স একদম সবচাইতে ইজি একটা মানে সিস্টেম পরীক্ষায় মার্কস পাওয়া। আর কমপ্লিটিং সেন্টেন্স আপনি পরিপূর্ণ পারেন, এর অর্থটা কি? এর অর্থ হইলো আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং, উন্মুক্ত হ্যান্ড রাইটিং যেটাকে আমরা বলি, যে কোনো টপিক্সের উপরে আপনি পরীক্ষায় লিখে আসতে পারবেন। আপনার কম্পিউটারের উপরে একটা রচনা আসলো, যেহেতু আপনি কমপ্লিট করতে পারেন সেন্টেন্সগুলো, পরিপূর্ণ বাক্য তৈরি করতে পারেন, আস্তে করে দেখবেন কম্পিউটারের উপরে আপনি একটা প্যারাগ্রাফ লিখে দিয়ে আসতেছেন, এসে লিখতে পারতেছেন। এক কথায় আপনি কথাও বলতে পারবেন, ফ্রি হ্যান্ড রাইটিংয়েও অভ্যস্ত হবেন, যে কোনো টপিক্সের উপরে লিখতেও পারবেন। সুতরাং কম্পারেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের টেন্স শিখতে হবে, প্রিপোজিশনেরও ব্যবহার দেখতে হবে, আমাদের পার্সন কীভাবে বসাইতে হয় তাও শিখতে হবে। সর্বোপরি একটা ধারণা থাকলে আপনি এটা শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের এই ভিডিওটা যেহেতু বড়, আপনি 10 মিনিট শিখলেন, আবার স্টপ করে রাখলেন, এরপরে শিখলেন, ধীরে ধীরে শিখলেন, অবশ্যই হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।